নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সৃষ্টিকে এখন স্কুলে পাঠাবো, নিচে নেমেছি। তো ওই সঙ্গে সঙ্গে নিচের ঘরগুলো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আমাদের নিচের ঘরে এর আগে তো দেখিয়েছিলাম যে কাজ চলছিল, তো ভেতরটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর আজকে এই যে জানলার দরজা, জানলার গ্রিল এই সমস্ত লাগানো হয়ে গেছে, তো জানলাগুলো এখন রং করে নেবে। আর আমি যে অপেক্ষায় আছি সৃষ্টির স্কুলের ভ্যান আসবে। আর ও গেছে ওই যে ওখানে আম গাছ দেখতে পাচ্ছেন, ওই আম গাছের বাড়িটার সামনে। মানে ও আম খায় না খাক, আম কুড়োতে খুব পছন্দ করে। তো ওই গাছ থেকে ওই বাড়ির মালিক আম পেড়ে নিচ্ছে। তো আমাকে বলছে যে চলো মা, আম পাড়ছে, ওখানে দাঁড়িয়ে থাকলে আমাদেরকেও দেবে। এমনিতে ওই বাড়ির দাদাটা সৃষ্টিকে খুব ভালোবাসে আর আমাদের প্রতি বছর আম দেয়ও, কিন্তু ওর মাথায় আবার এইরকম বুদ্ধি কোথায় থেকে আসলো কে জানে। তো যাই হোক, ছোট বাচ্চার জন্যই সরল মনে বলে ফেলে। অনেকের ইচ্ছে থাকলেও সেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। আর এই যে স্কুলের টোটো এসছে, তো আমি টোটোতে এখানে বসিয়ে দিলাম। আর অন্যান্য বাচ্চারাও আস্তে আস্তে আরও ভরে যাবে। আমাদের পাড়া থেকেই অনেক বাচ্চা কাচ্চা যায়। তবে কি হয়, স্কুল টাইমের একটু আগেই আসতে হয়, যেহেতু অনেকগুলো বাচ্চা একসঙ্গে টোটোতে যায়, ওই জন্য অনেকটা আগেই এদের রেডি থাকতে হয়। আজকে সৃষ্টি স্কুলে গেল বেশ কয়েকদিন পরে, কারণ এর আগের ভিডিওতে বলেছিলাম যে শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল। তো এখন ভালো আছে, ওই জন্য স্কুলে পাঠালাম। আর আমার ঘরের কাজ একদম পড়ে আছে, কারণ বাড়িতে অসুস্থ মানুষ থাকলে কি হয়, ওদের একটু সেবা যত্নও করতে হয়, আর সেই সঙ্গে ঘরের কাজ তো আছেই। আমার হাজবেন্ডের শরীরটাই বরঞ্চ এখনো পর্যন্ত একটু দুর্বল রয়েছে। তো এখানে আমি সৃষ্টির বই খাতাপত্র সব গুছিয়ে নিচ্ছি, আর আজকে পুরো বাড়ির ক্লিনিং মোটামুটি করব। কারণ এই ৭টা দিন মানে কি বলবো, আমি কোনো এক্সট্রা ক্লিনিংয়ের কাজে হাত দিতে পারিনি, কারণ এদের সঙ্গে সঙ্গে সবসময় কাছাকাছিই থাকতে হয়েছে। তাই সব কিছু একদম অগোছালো আর ধুলোবালিময় হয়ে আছে। তো আপনাদের সঙ্গে গল্প করব, আর সেই সঙ্গে আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কথা কেমনভাবে বলা উচিত যাতে সবাই ইমপ্রেস হয়। আমার টপিকটা হচ্ছে এইরকম। তো এখানে আমি ৬টা পয়েন্ট মতন বলব। তো ১ম পয়েন্টটা হচ্ছে, নিজের অহংকার প্রদর্শন করা উচিত না কথার মাধ্যমে। অনেক সময় দেখুন, আমরা যখন সামাজিক একটা প্ল্যাটফর্মে কথা বলি, বন্ধু-বান্ধবী বলুন বা পাড়া প্রতিবেশী বলুন, কিছু কিছু মানুষের কথার মধ্যে খুব অহংকার প্রকাশ পায়। নিজেদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়ার জন্য আমার এটা আছে, সেটা আছে বা গয়নাগাটি আছে। এই তো কিছুদিন আগে আবার একটা গয়না বানালাম, বা আমার হাসব্যান্ড অ্যানিভার্সারিতে এই গয়না দিয়েছে, সেই গয়না দিয়েছে। বিভিন্ন রকম গল্প আপনারা শুনতে পাবেন। তো এর মাধ্যমে কি হয়, কিছুটা অহংকার প্রদর্শন করা হয় বলা যায়। কারণ সবার মাঝে এই ধরনের গল্প করা উচিত নয়, এবং অন্যকে ছোট করাও উচিত নয়। বরঞ্চ আমাদের উচিত একে অপরের প্রশংসা করা, একে অপরের ভালো দিকটাকে তুলে ধরা অন্য মানুষের সামনে। আর অন্যের প্রশংসা করলে না, আমরা ছোট হব না, বরঞ্চ আমরাই আমাদের বড় মানসিকতার পরিচয় দিতে পারবো। সেই সঙ্গে লোকেরাও কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হবে। যখন দেখবে যে আপনি নিজের গুণগান করছেন না, বা অন্যের প্রশংসা করছেন, যে ধরনের মানুষই হোক না কেন সবাইকে সমানভাবে ট্রিট করছেন, কাউকে ছোট করে দেখছেন না, বা কাউকে চড়িয়ে কথা বলছেন না, অতিরিক্ত প্রশংসা করে কথা বলছেন না। তো এই ধরনের পার্সোনালিটিকে না সব ধরনের মানুষ কিন্তু ভালোবাসে। আমার ২য় পয়েন্টটা হচ্ছে, অন্যের ওপর ডিসিশনের দায়িত্ব দিন। নিজে সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি যে অন্যকে গুরুত্ব দিচ্ছেন, সেটা কিন্তু অন্যরা যাতে বুঝতে পারে, সেটা আপনাকে বোঝাতে হবে। একটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে, ধরুন ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রেই কোনো বিষয়ে হাসব্যান্ড আপনার পরামর্শ নেয়, সেটা খুব ভালো কথা। কিন্তু আপনার কাছে পরামর্শ চাইলো বলেই যে আপনি আপনার সিদ্ধান্তটাই চাপিয়ে দিবেন তা না। কখনো কখনো হাসব্যান্ডকে বোঝান যে এক্ষেত্রে তুমিই ডিসিশন নাও, আর তোমার ডিসিশনের সাথেই আমি থাকবো। তো এতে কি হয় বলুন তো? যে আপনি তাকে রেসপেক্ট করছেন, সেই জিনিসটা সে বুঝতে পারবে। তার মতামতটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। এমন না যে আপনি সেই বিষয়ে বোঝেন না, সেটা না। আপনি অবশ্যই হয়তোবা সেই বিষয়টা নিয়ে ভালো বোঝেন। কিন্তু কখনো কখনো অন্যের উপরে ডিসিশন দিলে সে কিন্তু খুশি হয়। আর এই বিষয়টা শুধু স্বামী-স্ত্রী না, বন্ধু-বান্ধবের ক্ষেত্রেও হতে পারে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রেও কোনো বিষয় নিয়ে যদি আপনার সঙ্গে আলোচনা হয়, তাহলে আপনার যে বন্ধু আছে বা যে পার্টনার আছে, তাকে কিন্তু আপনি ডিসিশন নেওয়ার দায়িত্ব যদি দেন, তাহলে কিন্তু সে খুবই খুশি হবে।
তো এগুলো হচ্ছে মানুষকে খুশি করা বা ইমপ্রেস করার কিছু, কিছু টেকনিক। আর এইখানে দেখুন আজকে এই যে বিছানার এই পাশটাতে একটু কালো, কালো স্পট পড়েছে। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি হয় অনেক সময় রং, হাতে নোংরা-টোংরা নিয়ে ওয়ালের মধ্যে দাগ দেয়। তো তখন কিন্তু কালো স্পট পড়ে যায়। তো বেশি যদি নোংরা হয়ে যায় তখন তোলা মুশকিল হয়। তো যেহেতু অল্পই পড়েছে তো আমি কিছুটা পরিষ্কার করে নিলাম। আর এখানে সুইচ বোর্ডটাও নোংরা হয়েছে। তো একটু কোলিন দিয়ে আবার মুছে নিচ্ছি। আর এইখানে দেখুন ফোনের চার্জারটার এই প্লাগটা কি পরিমাণ নোংরা হয়েছে, একদম কালো হয়ে আছে। তো এগুলো সাধারণত হয় কিন্তু মাঝে, মাঝে পরিষ্কার করে নিতে হয়। এই যে কোলিন দিয়ে একটু স্প্রে করে নিয়ে ঘষে নিলাম তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেল নতুনের মতন। তো এরকমভাবে এই যে তারটা আছে তারটাও খুব নোংরা হয়েছে, চার্জারের তার বা হেডফোনের তার, তো সেগুলো আমি মাঝে, মাঝে পরিষ্কার করে নিই। তাহলে চলুন এদিকে আমি ক্লিনিং করতে থাকি, সেই সঙ্গে ৩ নাম্বার পয়েন্টে যাই। সেটা হচ্ছে কেউ অপমান করলে জবাব না দেওয়াই সবথেকে কঠিন জবাব। আপনি চুপ করে থাকলে অন্যজন যতই অপমান করুক না কেন, সে দেখবেন একটা সময় নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবে। কারণ সে একসময় ভাবতে বাধ্য হবে যে এ তো কোনো জবাবই দিল না। তখন নিজে যেটা করেছে সেই বিষয়ে কিন্তু ভাববে আর তারপরে সে নিজেই অনুতাপ করতে পারে। তো এটা একটা বড় থিওরি যে অনেক সময় আমরা তর্ক করি বা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করি। তো এই করে ছোট থেকে একটা বড় আকার ধারণ করে। তো তখন কি হয় অন্যজন যদি ভুলও করে তখন তার ভুলটা হয়তোবা সে আর নিজে বুঝতে পারে না। কারণ আমরা হয়তো যে ২-১টা কথা বললাম সেই কথাটাই তার কাছে বড় হয়ে দাঁড়ায়। মানে সেই বিষয় নিয়ে আরেকটা ইস্যু তৈরি হয়। তো তারপরে আরো ঝগড়ার কারণটা বাড়তে থাকে। তো সবথেকে চালাকি করা বা বুদ্ধিমানের কাজ হলো চুপ করে থাকাটা। কারণ চুপ করে থাকলে সেই রাগের মুহূর্তে আপনার মুখ থেকে তো কোনো কথা বেরোবে না। যার ফলে ওই বিষয় নিয়ে আবারও কোনো ঘটনা ঘটতে পারে। আর যে বলছে সে একটা সময় চুপ হয়ে যাবে এবং তার কি বলল না বলল সেই নিয়ে কিন্তু ভাবতে থাকবে। তো সে মুখে বলুক না বলুক, সরি বলুক না বলুক, কিন্তু সে কিন্তু ভাববে আর নিজেকে একটু হলেও সংশোধন করার চেষ্টা করবে। এটা আমার মনে হয়। তাই সবসময় জবাব না দিয়ে কখনো, কখনো চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর এইখানে দেখুন আমার ড্রেসিং টেবিলের অবস্থা, কি পরিমাণ ধুলো পড়েছে। আপনারা তো বলেন যে তুমি তো ভালোই কাজ করো, নিজের কাজগুলো বেশ গুছিয়ে করতে পারো। কিন্তু সবসময় সম্ভব হয় না। আর বললাম না যে কিছুদিন হলো মোটামুটি ৭ দিন হলো আমি কোনো ধরনের ক্লিনিং এর কাজ করিনি। কারণ ওর বাবার মোটামুটি ৪ দিন অসুস্থ ছিল, সৃষ্টি ছিল ২-৩ দিন। তো এই করেই আমার দিনগুলো কেটে গেছে। এর মধ্যে আমি ঘরের কোনো রকমের ক্লিনিং ডাস্টিং করিনি। আর এই কয়দিনে ধুলোর পরত জমে গেছে। আর এখানে আমি কাজ করছিলাম তো সেই সঙ্গে গল্পও করছিলাম। ওই যে সৃষ্টির এক দিদিভাই থাকে না মাঝে, মাঝে আমি ভিডিওতে দেখাই। তো খুব কমই দেখানো হয়। তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই মেয়েটি কে? বা বড় যে একটি মেয়েকে দেখতে পাই সেই মেয়েটি কে? তো আমি অনেকজনকে কমেন্টে লিখে দিয়েছি যে ও হচ্ছে আমাদের নিচতলায় ভাড়া থাকে স্টুডেন্ট। অ্যাকচুয়ালি ও হলো আমার হাসব্যান্ডের বন্ধুর মেয়ে। তো বন্ধুর মেয়ে মানে নিজের মেয়ের মতনই। তো ও খুব ভালো। তো আমাদের সঙ্গে অনেকটা সময় কেটে যায়। সৃষ্টির অনেকটা সময় কেটে যায়। বলতে পারেন বন্ধুর মেয়ে এখন আমারও বন্ধু হয়ে উঠেছে। কারণ ও খুব খোলামেলা মনের আর আমারও খুব ভালো লাগে। তো ও বেশিদিন আর থাকবে না। তারপরে তো আবার বাইরে পড়তে যাবে। তো তখন আমরা ওকে খুব মিস করব। আর এখানে দেখুন আমার সেই ড্রেসিং টেবিলটা যেটা সাদা পরত পড়েছিল একদম, তো সেটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। তারপরে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। ড্রেসিং টেবিল যদি খালি রাখা যায় না, মানে খুব একটা জিনিসপত্র না থাকে, মিনিমাম কিছু চিরুনি থাকলো তাহলেই ভালো লাগে। কিন্তু ড্রেসিং টেবিলে যদি একদম গাদা, গাদা জিনিস দিয়ে ভর্তি হয়ে থাকে তাহলে আর কোনো সৌন্দর্য থাকে না। কিন্তু সেটা আমার উপায় নেই। কারণ এটা বললাম না ড্রেসিং টেবিল কম আর এমনি টেবিল মাল্টিপারপাস টেবিল বেশি। কারণ এখানে মেয়ের খেলনা থেকে শুরু করে হাসব্যান্ডের বইপত্র, তারপরে পুতুল অনেক কিছু থাকে, ডায়েরি। যার যখন যেটা দরকার হয় এখানে রেখে দেয়। তো আমার গোছানো থাকলেও সেরকমভাবে গোছানো থাকে না। তবু মাঝে মধ্যে একটু ক্লিন করে রাখার চেষ্টা করি। তাহলে চলুন আরেকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে একটু চালাকি করতে শিখতে হয়। সেটা হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল করতে হলে। আর যেটা করতে হয় সেটা হচ্ছে একটু ম্যাচিওর হওয়া। আমাদের মেয়েদেরকে খুব ম্যাচিওর হতে হয়। সেটা মেয়েই বলুন আর ছেলেই বলুন, ছেলেদের তো আরো বেশি মেন্টালি ম্যাচিওর হতে হয়। কারণ বাইরের পরিবেশের সঙ্গে ডিল করতে হয়।
তো অনেক সময় হয় এরকম যে আমরা পরিস্থিতিটাকে বুঝি না। পরিস্থিতিকে না বুঝে নিজের ইমোশন প্রকাশ করে ফেলি। সেটা ইমোশন বিভিন্ন রকম হতে পারে, নিজের রাগও হতে পারে বা নিজের দুঃখও হতে পারে। তো সব জায়গায় সমস্ত কিছু খাটে না। এই জিনিসটাকে আমাদের একটু বিচার বুদ্ধি বিবেচনা করেই বলা উচিত। অনেক সময় হয় যে কিছু, কিছু সিচুয়েশন তৈরি হয় সবাই নিজের একটা গ্রুপের মধ্যে ধরুন সবাই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছে, কার পারিবারিক সম্পর্ক কার সাথে কেমন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে। তো সেই আলোচনা শুনতে, শুনতে আমরা নিজেরাও ইমোশনাল হয়ে পড়ি, তখন নিজেদের পার্সোনাল বিষয়গুলোও সেখানে বলে ফেলি। তো এই জিনিসগুলোতে নিজেদেরকে একটু ম্যাচিউর হতে হয়, নিজেকে একটু চালাকি করে এভয়েড করে যেতে হয় যে নিজের ব্যক্তিগত জিনিসগুলোকে আপনি পাবলিক করবেন না। সেটাকে একদম প্রাইভেট করেই রাখা উচিত। আর এখানে দেখুন আমাদের গল্প তো চলছেই, সেই সঙ্গে আমি কাজগুলোও করে নিচ্ছি। চেয়ারটা একটু পরিষ্কার করে নিলাম। এদিকে আমি একটার পর একটা ক্লিনিং করেই যাচ্ছি। কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছেন, একজন বন্ধু বলুন, বোন বলুন বা দিদিভাই বলুন। তো সবাইকে তো চিনি না পার্সোনালি, অনেককেই চিনি না। তো ঠিক বলতে পারছি না যে বোন হও না দিদি হও না বন্ধু সমতুল্য বয়স একই রকমও হতে পারে। তো সেই হিসেবেই বললাম। তো বলেছিল যে, "তুমি কি প্রতিদিন একই রকমভাবে কাজ করো? মানে একই রকম রুটিন মেইনটেইন করো?" কখনো, কখনো তো এনার্জি লেস হয়ে যায়, কখনো, কখনো রেস্টের দরকার হয়। তো রুটিনটা কেমন? তো অ্যাকচুয়ালি বিষয়টা তো ঠিক। আমরা তো আর রোবট না। আমরা যে ২৪ ঘন্টা একই রকমভাবে কাজ করব, পরের ২৪ ঘন্টা আবার একই রকমভাবেই আ কাটাবো কাজকর্মের মধ্যে দিয়ে। তো লাইফস্টাইলটা একটু বোরিংও হয়ে যায়। তো মাঝে, মাঝে চেঞ্জেস এর দরকার হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা ঠিক যে আমার রুটিনটা এরকমই। বেশিরভাগ ক্ষেত্রেই মানে ২-১ দিন হয়তোবা আমি একটু এদিক ওদিক করে চেঞ্জ করি। সেটা নিজের মনের উপর ডিপেন্ড করে বা সময় হাতে থাকলে সেক্ষেত্রে কাজকর্ম এদিক ওদিক হয়। কিন্তু বেসিক্যালি এই রুটিন অনুযায়ী করি, এই টাইম টেবিল অনুযায়ী করি। তবে যে রেস্ট নিই না তা কিন্তু না। আমি আমার ভিডিওতে প্রায়ই বলে থাকি যে আমি একটা টাইম পর্যন্ত কাজ করি। মোটামুটি ১২টা-১টা পর্যন্ত এই ধরনের ক্লিনিং এর কাজ করি। তারপরে আমার খুব বেশি কাজ থাকে না। তো তারপরে স্নান পুজো সেরে আবার সৃষ্টি স্কুল থেকে আসার সময় হয়ে যায়। তো তখন ফ্যামিলিকে টাইম দেওয়া বা নিজেকে টাইম দেওয়া বিকেল বেলাটা। তো এইভাবেই কেটে যায়। তো একদম যে সময় পাই না নিজের তা কিন্তু না। আমি সবসময় বলি যে একটু প্ল্যান করে যদি আপনি হোম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে বাড়ির কাজগুলোও সবসময় মানে ইজিলি করতে পারবেন। কোনো চাপ নেওয়ার প্রয়োজন পড়বে না। তারপর নিজের জন্যও সময় কাটাতে পারবেন। তো আমি যেহেতু এই জিনিসটা মেইনটেইন করি তো আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধে হয় না। তবে হ্যাঁ, মাঝে, মাঝে তো একটু রেস্ট নিই। কখনো, কখনো অগোছালো হয়েই থাকে। সেটা তো দেখলেনই ড্রেসিং টেবিলটার কি অবস্থা হয়েছিল। তো প্রতিদিন ক্লিন করলে তো আর অতটা নোংরা হতো না। তো মাঝে, মাঝে একটু ছেড়ে দিতে হয়। কারণ কাজ বলেও কিন্তু অনেক সময় কাজও হাঁপিয়ে উঠবে। তো কাজটাকেও একটু কিছুদিন রেস্টে থাকতে দিন। আপনিও রেস্ট নিন। তারপরে আবার ফুল এনার্জি যেদিন হবে সেইভাবে কাজ করবেন। তবে কি কাজটাকে যদি আপনি হ্যাবিটে পরিণত করতে পারেন না, তাহলে দেখবেন আর অতটা অসুবিধা হবে না। আর মেন্টালিও তৈরি হয়ে যাবেন। তখন আর মেন্টাল সেরকমভাবে প্রেশার পড়ে না। তাহলে চলুন এবার ৫ নাম্বার পয়েন্টে যাই। ৫ নাম্বার পয়েন্টটা হচ্ছে রেসপেক্ট দিয়ে কথা বলা। আর এখানে দেখুন ও যে হাসব্যান্ডের জন্য একটু মৌসুমী নিয়ে নিয়েছি, একটু লবণ ছিটিয়ে নিলাম। জ্বরের মুখে মৌসুমী খেতে ভালো লাগে। আর তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কারণ আজকে আগে ওই সাইডটা ক্লিন করে আসলাম। রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো এখন এই কাজটুকু সেরে নেব। তো যেটা বললাম যে রেসপেক্ট দিয়ে কথা বলা বা মিষ্টতা বজায় রেখে কথা বলা, হাসি দিয়ে কথা বলা এটা কিন্তু মানুষের মন কেড়ে নিতে পারে। আপনি যদি রুড ভাবে কথা বলেন, অন্য মানুষের ভুরু কুঁচকে যাবে। আর আপনি যদি একটু মুখে হাসি রেখে কথা বলেন, অন্য মানুষের ধারণা কিন্তু আপনার প্রতি অন্যরকমই হবে। তখন বলবে যে, "বাহ! মেয়েটা খুব মিষ্টি বা হেসে কথা বলে।" তো এইটুকুই তো আমাদের আশা। তো এইটুকু যদি করতে পারি তাহলে দেখবেন লোকেরা আপনাকে ভালোবাসবে, রেসপেক্ট দেবে বা আপনার প্রতি ইমপ্রেস হবে। আপনাকে জানার চেষ্টা করবে, আগ্রহ বাড়বে আপনার প্রতি। তো নিজেদের আচরণ, নিজেদের ব্যবহার, নিজেদের কথাবার্তা এমনভাবেই বলা উচিত যাতে করে মানুষ আকৃষ্ট হয়, মানুষ দূরে যাতে না সরে যায়। আর একটা লাস্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে অন্যকে শোনা দরকার। আমি তো বললাম যে নিজের কেমনভাবে বলা উচিত সেই বিষয়টা সম্পর্কে, কিন্তু তার সঙ্গে এইটাও একটা রিলেটেড বিষয়, সেটা হচ্ছে অন্যকে শোনা।
কারণ আপনি যখন যদি নিজেই বকবক করতে থাকবেন না, তখন কিন্তু মানুষ বলবে, "এ শুধু, শুধু বকবক করে, এর কথার অত গুরুত্ব নেই।" কিন্তু কখনো, কখনো যদি চুপ করে শোনেন অন্যের কথা, তখন অন্যরা মনে করবে যে সে আপনার কথাটাকে শুনছে বা তাকে প্রাধান্য দিচ্ছে। তো এই ছিল আমার ৬ টা পয়েন্ট। তো পয়েন্টগুলো কেমন মনে হলো, ঠিকঠাক মনে হলো কিনা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে আমার মোটামুটি ক্লিনিং এর কাজও আজকের কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।